প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে করোনা। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 78 জনের। এটাই বাংলাদেশে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা এ পর্যন্ত মারা গেছে 9,661 জন, আর গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 5,819 জন। মোট শনাক্ত হয়েছেন 6,84,756 জন। একদিনের শনাক্তের হার 19.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,212 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 5,76,590 জন। বুধবার থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার ভোর 6টা থেকে 21শে এপ্রিল রাত 12টা পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলোও এই নির্দেশের আওতায় থাকবে, তবে শিল্প কারখানা এবং আমদানি রপ্তানির সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। কঠোর লকডাউনের সময় চলাচলের জন্য প্রজ্ঞাপনে 13 দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। বন্ধ থাকবে বাস, ট্রেন এবং প্লেন সহ সব ধরনের গণপরিবহন। তবে পণ্যবাহী পরিবহনগুলো জরুরি সেবার আওতায় থাকা যানবাহন চলাচল করবে। আর সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা জায়গায় কাঁচা বাজার বসতে পারবে। বেলা 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হোটেল ও রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল নেওয়া যাবে। আমাদের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে এবং আমাদের যে দোকানপাট বন্ধ থাকবে এবং শপিং মল সমূহ এবং খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সেগুলো বন্ধ থাকবে। তবে সেগুলো থেকে খাবার নেওয়া যাবে এবং সেখান থেকে খাবার সরবরাহ করা যাবে। টেক আওয়ে ফুড, যেটা হচ্ছে বাড়িতে যদি কেউ নিতে চায় তাহলে সেটা নিতে পারবে। এক্ষেত্রে এই বন্ধের আওতায় সকল যে পরিবহন আছে, গণপরিবহন, দূরপাল্লার পরিবহন, আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। লকডাউনের সময় পণ্যবাহী পরিবহন যাতে যাত্রী নিতে না পারে সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণপরিবহন পরিচালনায় সরকার যখন যে নির্দেশনা দেবে তা কঠোরভাবে কার্যকর করারও নির্দেশ দিয়েছেন তিনি। বিআরটি এর চলমান কার্যক্রম নিয়ে এক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। মহাকাশের বিচিত্র অনবদ্য ছবি দেখে মুগ্ধ হন না এমন মানুষ পাওয়া দুষ্কর। বিশ্বব্রহ্মাণ্ডের লুকানো এমন সৌন্দর্য দেখাচ্ছে হাবল টেলিস্কোপ। প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে মহাকাশের এই চোখ একের পর এক বিস্ময়কর আবিষ্কার করে চলেছে। মনিরুজ্জামান বাবুর রিপোর্টে বিস্তারিত। ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উঁচুতে থাকা হাবল টেলিস্কোপের 30 বছর পূর্ণ হয়েছে। মহাবিশ্ব সম্পর্কে জ্যোতির্বিদদের ধারণা একেবারেই পাল্টে দিয়েছে এটি। হাবল টেলিস্কোপ পৃথিবীর বায়ুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় এমন কিছু ঘটনা পর্যবেক্ষণ করেছে যা পৃথিবী থেকে দেখা অসম্ভব। মহাকাশের এই চোখ বিশ্বব্রহ্মাণ্ডের লুকানো সৌন্দর্য আমাদের চোখের নাগালে নিয়ে এসেছে, বদলে দিয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি। অথচ শুরুর বিপর্যয়ের কারণে এই মিশন প্রায় বানচাল হতে বসেছিল। সৌভাগ্যবশত হাবল এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটির ভুল ত্রুটি মেরামত করা সম্ভব। মোট 5 বার মহাকাশে এই টেলিস্কোপ নতুন যন্ত্রপাতি লাগানো হয়েছে। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত টেলিস্কোপ হয়ে উঠেছে। ছবির মানও বেড়ে চলেছে প্রতিনিয়ত। এই টেলিস্কোপের সাহায্যে জ্যোতির্বিদ্যার একাধিক ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে। হাবল টেলিস্কোপের তোলা ছবি দেখে জানা গেছে যে আমাদের গত লকডাউনের সময় দেখা গেছে জরুরি পণ্য পরিবহনের ট্রাকে করে যাত্রীরা চলাচল করছে। বিআরটি এর এখানে দায়িত্ব আছে, এই বিষয়টা দেখতে হবে সিরিয়াসলি। পণ্য পরিবহন যেন যাত্রী পরিবহনের রূপ না নেয়, এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। সেবা গ্রহীতাদের বিআরটি এর অনলাইন, মোবাইল SMS, মোবাইল অ্যাপস পোর্টালের সেবা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনেই কারখানা খোলা রাখা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, অর্থনীতি সচল রাখতে পোশাক কারখানা খোলা রাখার বিকল্প নেই, বরং বন্ধ থাকলে শ্রমিকদের আটকে রাখা কঠিন হতো। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। শ্রমিকদের পরিবহনের জন্য প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা করবে বলেও জানান মুন্নুজান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। যে কলকারখানা খোলা থাকবে, বিশেষ করে গার্মেন্টস শিল্প, যাতে করে আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকে এবং আমরা যাতে বিদেশ থেকে আমরা যে বায়ার না হারাই, স্বাস্থ্যবিধি এবং দূরত্ব বজায় রেখে আমরা কাজকর্মে মনোনিবেশ করব এবং মাস্ক পরব।
কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে। সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেট কার ভাড়া করে গাদাগাদি করে ছুটছেন তারা। আবার অনেকেই মোটরসাইকেলে করে ছাড়ছেন রাজধানী। এছাড়া বেশ কিছু লোকাল বাসকেও যাত্রী নিয়ে ঢাকার বাইরে যেতে দেখা গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। এখন পর্যন্ত সরকারের ঘোষণা অনুযায়ী কারখানা খোলা থাকলেও 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে স্বাভাবিক চলাচল। সাত দিনে চিকিৎসা হলে 80,000 টাকা নিয়েছি, এখন আমার কাছে আছে মাত্র 1,000 টাকা। আমি বাড়িতে যাবো, গাড়ি ঘোড়া কিচ্ছু হয় না, খামু কি আর যাবো। দেশে যায় আবার ওই যে ধান আছে, কৃষি কাজ করবো, সেজন্য দেশে চলে যাচ্ছে। এখন যাচ্ছে, আমাদের বাড়ি একটু সমস্যা আছে, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি। এই প্রাইভেট গুলো স্ট্যান্ডের ভিতরে ঢুকে জানেন না 1,000 টাকা 1,500 টাকা করে যাত্রী না আমাদের সামনে চলে যায়, তাহলে আমাদের কেমন লাগে? গাড়ি না দেয়া গেলো ভাই যা জামু দেয়া গেলো যাত্রী আনি দিয়ে দিয়ে হবো। বুধবার থেকে কঠোর লকডাউনের যানবাহনের চাপে বিভিন্ন মহাসড়কে তৈরি হচ্ছে যানজট। গাড়িতে গাদাগাদি করে যাচ্ছেন যাত্রীরা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এদিকে ঘরমুখী যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে শিমুলিয়া, পাটুরিয়া, দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। ফেরি, স্পিডবোট এবং ট্রলারে করে তারা পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। বন্ধের নির্দেশ থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলছে কিছু বাস। একটি বাস আসলেই তাতে ঝাঁপিয়ে পড়ছেন যাত্রীরা, এমনকি পিকআপ ভ্যানেও গাদাগাদি করে উঠছেন মানুষ। লকডাউনের খবরে সোমবার সকাল থেকে রাস্তায় বাড়ে মানুষের ভিড়। যে যার মতো পেরেছেন ছুটেছেন বাড়ির দিকে। একদিন পরে লকডাউন শুরু হবে, এই জন্য যার যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য মানুষ বেশি তাড়াহুড়া করতেছে। তোরা থেকে মাওনা গেছি 4 ঘন্টা লাগছে, আর লোক নেওয়ার কথা হলো 1 জন করে সিটে, লোক নেয় 2 জন করে। ঘরমুখো মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাটিকুমরুল থেকে কড্ডার মোড় পর্যন্ত 19 কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট, যার বেশিরভাগ ট্রাক এবং ছোট গাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েন উত্তরের যাত্রীরা। যেসব পণ্য পরিবহন গাড়িতে মানুষ আনা নেওয়া করছে, সেগুলোর ব্যাপারে আমরা প্রয়োজনে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। একইভাবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে প্রাইভেট কার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপে ফেরি পারাপারে হিমশিমে পড়েন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 14টি ফেরি চললেও ব্যক্তিগত গাড়ির কারণে ঘাটে আটকে পড়ে 300-রও বেশি ট্রাক। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটেও আটকে পড়ে 500-রও বেশি পণ্যবাহী ট্রাক। আমি অলরেডি মনে করেন 500 টাকার ভাড়া অলরেডি 1200-র বেশি চলে গেছে, অর্ধেক পথ আসছে। খুবই ভোগান্তি হয়েছে, গাড়িতে আইছে আর এই 50 টাকার ভাড়া 300 টাকা করে নিচ্ছে। হঠাৎ করে এই লকডাউন পড়ে যাওয়ার কারণে ঋণবাসী আনাগের ভয়ে পলায় বাড়ি চলে যাচ্ছি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে লঞ্চ এবং স্পিডবোট বন্ধ থাকায় যাত্রী চাপ বাড়ে ফেরির ওপর। ছিল না কোনো স্বাস্থ্যবিধি, অনেকে আবার পদ্মা পাড়ি দিয়েছেন ট্রলারে। বনশ্রী হালদার, 71। কঠোর লকডাউন শুরুর আগে সড়ক ও ঘাটে মানুষের চাপ বাড়ার আরও খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে আশরাফ সিজেল এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির। প্রথমে যাব সাভারে। আশরাফ, কঠোর লকডাউনের আগে সড়কে মানুষের চাপ কেমন দেখছেন? লকডাউনের আগে আপনাকে যা বলতে চাই যে এখানে সাভারে আমি গাবতলীতে ঘণ্টাখানেক আগে যেটা দেখেছি যে প্রচুর শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ পায়ে হেঁটে করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আসছেন এবং তারা হাইওয়ে রাস্তা ঢাকার এটা মহাসড়কের অটো রিক্সা যুগে কোনো রকমের নবীনগরে এসে তারপরে এখানে আমি আপনাকে যেমনটি দেখাতে চাই, একটু দেখবেন যে বিভিন্ন পোশাক কারখানার বাস যানবাহন মানিকগঞ্জ পর্যন্ত, পাটুরিয়া ঘাট পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে এবং দ্বিগুণ ভাড়ায় দ্বিগুণ 3 গুণ ভাড়ার মাধ্যমে পেশাজীবী মানুষ, শ্রমজীবী মানুষ তারা রাজধানী শহর ঢাকা ছেড়ে মানিকগঞ্জ পাটুরিয়াগামী দিকে যাচ্ছেন। আমি যদি একজন যাত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যানবাহন সংকটের কারণে যেতে পারছেন না, তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো এখানে অবস্থান করছেন এবং কঠোর লকডাউনের আগে কেন আপনি ঢাকা রাজধানী ছেড়ে বাইরে যাচ্ছেন এবং কি সংকটে আছেন একটু বলবেন? আসলে এই লকডাউনটা আমাদের পুরো লাইফ ডাউন করে দিছে।
আমাদের এখানে সরকার শুধু শিল্প কারখানা চালু রাখছে, বাট আমাদের যাতায়াতের ব্যবস্থা চালু রাখে নাই। এদিকে আমরা অফিস করতে পারি না, আবার এদিকে রাস্তায় গাড়িও পাই না, যাও ভেঙে পাই, হেঁটে যাই, রিক্সায় যাই, আর যাও বা পাই আমাদের 60% ভাড়া দেওয়ার কথা থাকলেও আমাদের 160% দিতে হয়, যেটা আমাদের লাইফটাকে একদম হেল্প করে। যেমনটি বলছিলেন যে আসলে তাদের 4 গুণ ভাড়ার মাধ্যমে যেতে যাচ্ছে, একজন শ্রমজীবী আরেকজন পোশাক কর্মী যিনি চলে যাচ্ছেন বাড়িতে, তিনি যেমনটি আমাকে একটু জানাবেন। আচ্ছা, আপনি তো যাচ্ছেন যে পরিবহন সংকটের জন্য, তো এখন কিভাবে আপনি যাবেন বা কি অপেক্ষা করছেন একটু বলবেন? এখন গাড়ির জন্য আমি 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আর গাড়ি যেটাও পাই তো আপনার 80 টাকার ভাড়া নিচ্ছে, 180 টাকা করে। তো আসলে দুর্ভোগের কথা যেমন আপনার মাধ্যমে আমরা জানছিলাম যাত্রীদের ভোগান্তির কথা। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে ঘাটের খবর জানতে। মিহির, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে ঘরমুখী যাত্রীদের চাপ কেমন? এই মুহূর্তে ঘরমুখ যাত্রীদের চাপ বেশ আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে যাত্রীবাহী যে ছোট গাড়িগুলি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এগুলির একটা প্রচণ্ড ভিড় আমরা দেখছি। এই 5 নম্বর ফেরিঘাট শুধুমাত্র ছোট গাড়ি পার করার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে। আর পণ্য বোঝাই যে ট্রাকগুলি পারাপারের জন্য অন্য আরও 3টি ঘাট আমরা দেখেছি রয়েছে। এই যে ফেরিঘাটে এই ছোট ব্যক্তিগত গাড়ি যেগুলি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এগুলি অনেকগুলি গাড়ি সকাল থেকেই অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখেছি প্রতিটি ছোট গাড়িকে ফেরি পার হওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে। তারপরে তারা ফেরিতে উঠতে পারছে, তারপরে চলে যাচ্ছে। এখানে ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন তাদের 14টি ফেরি আছে, তারা 14টি ফেরি দিয়েই এই ছোট গাড়িগুলি পারাপার করছেন। আর পণ্য বোঝাই ট্রাক যেগুলি আছে তারা আপাতত পারাপার করছেন না। বলছেন যে এত বেশি ছোট গাড়ি মানে ব্যক্তিগত গাড়িগুলি আসছে ঘাট এলাকায়, যার কারণে তাদের একটা হিমশিমের মধ্যে পড়তে হচ্ছে। আমরা যদি আপনাকে এই ঘাটে 5 নম্বর ঘাটে দেখাই, এখানে প্রচুর ছোট গাড়ির চাপ। এই গাড়িগুলি সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে, 12টা নাগাদ এই গাড়ির চাপ অনেক বেড়ে যায়। এবং এইখানে যে ছোট গাড়ির যে যাত্রী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা একটা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছেন। তো এই বিষয়ে এখানে যাত্রীদের সাথে যখন কথা বলছিলাম যে আপনারা আসলে এত গাড়ির চাপ কেন, তারা বলছেন যে কঠোর লকডাউন 2 দিন পরে, যখন কঠোর লকডাউন শুরু হয়ে যাবে তখন তারা বের হতে পারবেন না, যার কারণেই মূলত তারা এই ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে কুটজেলা তারা চলে যাচ্ছেন। এবং বেশিরভাগই এগুলি এই ভাড়ায় গাড়ি। আর অনেক যাত্রী যারা যেহেতু গণপরিবহন বন্ধ আছে, যার কারণে আমরা দেখছি যে মানুষজন ভেঙে ওই ঘাট এলাকায় চলে আসছে। কাটা লাইনে এসে তারা লঞ্চ সার্ভিস বন্ধ থাকার কারণে তারা ফেরিতে পারাপার হচ্ছে। তা আমরা এখানে কিছু যাত্রীর সাথে যদি একটু কথা বলি। আচ্ছা, এই যে আপনার ঘাট এলাকায় আপনাকে দেখছি, আপনারা কখন ঘাটে এসেছেন, কি অবস্থা বলেন? আমরা 2.5 ঘন্টা যাবত জামে আটকে আছি, এর ভিতরে কোনো ফেরি পায় না। আমাদের কি ধরনের সমস্যাটা হচ্ছে? আমাদের গাড়ি ঘোড়া জাম, অনেক জ্যাম, আমরা আটকে আছি। রোডের ভিতরে খুব কষ্ট হচ্ছে, গরম, রোডের ভিতরে সমস্যা হচ্ছে, গাড়ি এগোচ্ছে না, অনেক জাম, অনেক কষ্ট করছে আমরা। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই যে মানুষের একটা ভোগান্তি, মানুষের যে ভোগান্তিটা, মানুষ খুব কষ্টের মধ্যে। আর কর্তৃপক্ষ বলছেন আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই প্রয়োজনে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়েছিলেন আশরাফ সিজেল এবং মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে। সেনাবাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পেশাদার সামরিক বাহিনী গঠনের উদ্দেশ্যে ফোর্সেস গোল প্রণয়ন করে সেটি বাস্তবায়নে সরকার কাজ করছে। আজ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে শান্তির অগ্রসেনার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতির পথ অনুসরণ করে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা সারা পৃথিবীকেই স্তব্ধ করে দিলেও এই মহামারীর সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে সরকার। 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেন। তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার বিপিসি প্রতিষ্ঠা করেছি। গত 12 বছরে আমরা আমাদের 3 বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নিরসনে আমরা শূন্য সহনশীলতার নীতি অর্থাৎ জিরো টলারেন্স গ্রহণ করেছি। মহামারীর সময়ও বিশেষ করে করোনা ভাইরাস যখন সমস্ত বিশ্বে অর্থনীতিকে স্থবির করে দিয়েছে, তখনও আমরা আমাদের অর্থনীতিকে গতিশীল রাখার প্রচেষ্টা চালিয়েছি এবং আমাদের
প্রবৃদ্ধি আমরা 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। 14 এপ্রিল বইমেলা শেষ হবার কথা থাকলেও করোনার ঊর্ধ্বগতির কারণে দুদিন আগেই ভাঙছে মেলা। আজ যথারীতি মেলা শুরু হয় বেলা 12টায় এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। মেলার শেষ দিনে পাঠকের ভিড় বেশি হওয়ার আশা করছেন লেখক প্রকাশকরা। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে বইমেলায়, পড়তে হবে মাস্ক। করোনা মহামারীর কারণে এবার 21-এর বইমেলা ফেব্রুয়ারি বদলে পিছিয়ে 18 মার্চ থেকে শুরু হয়। 14 এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও পরে 12 এপ্রিল বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটু পর। 71-এর সাথেই থাকুন। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী ফ্রি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রাজধানীর ফার্মগেট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নিখিল বলেন, বিএনপি এই মহামারীর সময়ে জনগণের পাশে না থেকে তারা ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের এর আগেও যেমনিভাবে মানুষের পাশে ছিল, এবারও সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে। এ সময় সারা দেশের মানুষের পাশে থাকতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আহ্বান জানিয়েছেন বলেও জানান নিখিল। করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা লক্ষ্য করছি বিএনপি জামাত অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ওই তথাকথিত ওই হেফাজতের বিপদগামী আলেম সমাজকে তাদেরকে উস্কে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চায়। গৃহস্থালী রান্নায় ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম অনুযায়ী বেসরকারি খাতে ভ্যাট সহ 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম পড়বে 975 টাকা, আর রাষ্ট্রায়ত্ত কোম্পানির 12.5 কেজি সিলিন্ডারের দাম পড়বে 591 টাকা। সোমবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম ঘোষণা করে বিইআরসি। এক আদেশে বলা হয়, গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার 47 টাকা 92 পয়সা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ থেকেই এই দাম কার্যকর হয়ে পরবর্তী আদেশ পর্যন্ত তা বহাল থাকবে। বিইআরসি জানায়, গত 14 জানুয়ারি গণশুনানি শেষে সবকিছু বিচার বিবেচনা এবং তথ্য বাছাই করে এই দাম চূড়ান্ত করা হয়েছে। রোজায় প্রতি কেজি পেঁয়াজ 40 টাকা, প্রতি লিটার সয়াবিন তেলের দাম 139 টাকা সহ বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের মূল্য ঠিক করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা সাধারণের ভোগান্তি দূর করতে দেশে মজুদ এবং উৎপাদন বিবেচনা করে এই মূল্য ঠিক করা হয়। কৃষি বিপণন অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ছোলা কেজি প্রতি বিক্রি হবে 67 টাকা, চিনি 68 টাকা, প্রতি কেজি সাধারণ মানের খেজুর বিক্রি হবে 100 টাকায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া দাম ক্রেতা বিক্রেতাকে মেনে চলার কথা বলা হয় প্রজ্ঞাপনে। নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে হামলা, ভাঙচুর এবং মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন সহ 4 হেফাজত নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্য 3 জন হলেন সোনারগাঁও উপজেলা হেফাজতের আমির মহিউদ্দিন, সেক্রেটারি শাহজাহান শিবলি, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন। রোববার বিকেলে তাদের রাজধানীর জুরাইন থেকে গ্রেপ্তার করে র্যাব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধ থাকার পর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার হেফাজত কর্মী হাসান মিয়া ও শহীদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাদের। নারায়ণগঞ্জ শহরে একটি বাড়ির রান্নাঘরে গ্যাসের বিস্ফোরণে 2 নৈশ প্রহরী দগ্ধ হয়েছেন। নৈশ প্রহরী মোহাম্মদ আলী জানান, ভবনের 8 তলায় কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ ছিল। সেখানে বাসিন্দারা নানা অনুষ্ঠানের আয়োজন করতেন। সেখানকার রান্নাঘরে গ্যাসের লাইনের সমস্যা থাকায় রোববার সেটি মেরামত করে মিস্ত্রিরা নিচে নেমে যায়। রাত 11:30টায় 2 জন নৈশ প্রহরী সেখানে গিয়ে দরজা খুললে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে 2 জনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সঞ্চয়ী হিসাবে গড়ে 10 লাখ বা তার কম টাকা থাকলে আমানতকারীর হিসেব রক্ষণাবেক্ষণ চার্জ অর্ধেক কমবে। ক্ষুদ্র আমানতকারীদের উৎসাহ দিতেই এই সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, বর্তমানে সঞ্চয়ী হিসেবে ব্যাংকগুলো প্রতি 6 মাস অন্তর রক্ষণাবেক্ষণ খরচ কেটে নেয়, কিন্তু এবার বছরে একবার ফি কাটতে পারবে। কোভিডে উদ্ভূত পরিস্থিতিতে আমানতকারীদের ব্যাংকমুখ করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফুলবিজুর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে নতুন বছর বরণের উৎসব বৈশাখী। 3 পার্বত্য জেলার আদিবাসীরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়েছেন। তবে করোনার কারণে এবার বড় কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। ঘরোয়াভাবেই বিজুর উৎসব পালন করছেন সবাই। মঙ্গলবার মূল বিজু উৎসব উদযাপন করবেন তারা। সহকর্মীদের তথ্য, ছবিতে রিপোর্ট।
রঙিন পোশাক পরে আর বাহারি রঙের ফুল নিয়ে সোমবার খুব সকালে রাঙামাটির কাপ্তাই হ্রদে হাজির হন নানা বয়সী নারী পুরুষ। ফুল ভাসিয়ে শুরু করেন ফুলবিজু উৎসবের। এ সময় করোনা থেকে মুক্তি পেতে করা হয় প্রার্থনা। একইভাবে জেলার প্রতিটি গ্রামের নদীতে ফুল ভাসিয়েছেন সবাই। গঙ্গা মাকে পূজা করার জন্য ফুল ভাসানোর জন্য আসছি নদীতে। এই উৎসবটিকে ঘিরে আমরা আসলে একেবারে ভোরবেলা থেকে আমাদের ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই আমরা উদ্বেলিত হই। সারা বিশ্বে যে করোনার যে একটা প্রভাব প্রাদুর্ভাব এটা যেন দূর হয়। ফুলবিজু উপলক্ষে প্রতিটি বাড়ি সাজানো হয়েছে ফুল আর নিম পাতা দিয়ে। ঘরোয়াভাবেই চলছে প্রার্থনার আয়োজন। সন্ধ্যায় জ্বালানো হবে মঙ্গল প্রদীপ। খাগড়াছড়িতেও সকালে চেঙ্গি নদীতে ফুল ভাসিয়েছেন বিভিন্ন বয়সী নারীরা। নানান রঙের ফুলে ছেয়ে যায় নদীর পানি। নতুন বছরটা যেন সুখে শান্তিতে কাটাতে পারেন সেই প্রার্থনাই করেন সবাই। এই ফুল বিজুর দিনে আমরা সকলের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করছি। আজকে আমাদের ফুল বিজু, আমরা নদীতে ফুল বাজাতে আছি যাতে প্রার্থনা করব এই করোনাকালীন সময় আমাদের করোনা যাতে চলে যায়, করোনা মুক্ত যাতে হয়। বিজু উপলক্ষে ফুল ভাজিয়ে আমি প্রার্থনা করেছি। এবছরের ফুল বিজু দিয়ে আজকেই ফুল বিজুটা বরণ করে নিলাম, তারপরে আগামীকে তার মূল বিষয় হবে। 3 আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংখ্রাই ও বৈশুক, এই 3 মিলে হয় বৈশাখী উৎসব। বাংলা বর্ষপঞ্জির শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিনটি ত্রিপুরা, মারমা ও চাকমারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেন। শাকিলা শম্পা, 71। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটু পর 71-এর সাথে। আছেন 71-এ চলছে সংবাদ সমগ্র। চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি সহিংসতা নিয়ে বাকযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। অমিত শাহের পদত্যাগ দাবি করে রাজ্য জুড়ে ব্ল্যাক ডে পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন তিনি পদত্যাগে তৈরি আছেন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট। লজ্জাও করে না, গুলি করে মানুষ মারে। বুলেটের বদলা হবে ব্যালটে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শীতলকুচির সহিংসতা নিয়ে তিনি বলেন তার কাছে ভিডিও আছে। বিজেপির কর্মীরা বলেছে বুকে গুলি চালাতে। আমরা বুলেটের বদলা নেব ব্যালটে, বুলেটের বদলা চাই ব্যালটে। একটা করে ভোট দেবেন আর ব্যালটের খেলা হবে, আর বুলেটের বদলা হবে, গুলির বদলা হবে, আমার ভাইদের হত্যা করার বদলা হবে। অন্যদিকে কোচবিহারের শীতলকুচির সহিংসতার জন্য ইস্তফা দিতে রাজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার পশ্চিমবঙ্গের বসিরহাটে এসে তিনি বলেন বাংলার মানুষ যদি বলে তাহলে তিনি মাথা নিচু করে পদত্যাগ করবেন। अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो 2 मई को आपको जरूर देना पड़ जाएगा। একই দিনে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন কেউ যদি বাড়াবাড়ি করে তবে বিভিন্ন জায়গায় শীতলকুচির মতো ঘটনা ঘটবে। নির্বাচন কমিশনের উচিত মমতার রাজনৈতিক প্রচার বাতিল করা। আর যদি বাড়াবাড়ি করে শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই জন্য সাবধান থাকুন। যা লুটপাট করেছেন মানুষের ধন সম্পত্তি, সেটা খাওয়ার জন্য বেঁচে থাকুন শান্তিতে। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণে নামে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সামান্যতম মানবতা থাকলে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করা উচিত মোদি, অমিত শাহের। তবে এবার রাজ্যে ভাসমান ভোটাররাই চিন্তায় ফেলে দিয়েছে মমতাকে। আর এই ভাসমান ভোটারদেরই দলে টানতে মরিয়া বিজেপি। সত্যজিৎ চক্রবর্তী, 71, কলকাতা। জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর আলাদা 2টি অভিযানে 5 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববারের এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়। শোপিয়ান জেলার হাদিপুরা গ্রামে একটি অভিযানে নিহত 3 বিচ্ছিন্নতাবাদীর মধ্যে একজন কিশোরও আছে। ঘটনার প্রায় 1 সপ্তাহ আগে সে নিখোঁজ হয়। ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই দিন অনন্তনাগ জেলায় আরেকটি অভিযানে আরও 2 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। গেল 3 দিনে কাশ্মীরে 4টি আলাদা অভিযানে 12 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
দেশের বাইরের আরও খবর জানবো, তবে তার আগে দেশের খবরে ফিরতে চাই। খালেদা জিয়ার করোনা শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক। গুলশানে আছেন সহকর্মী মিল্টন আনোয়ার, এই বিষয়ে আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মিল্টন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বললেন তার চিকিৎসক? শাওন, আপনি জানেন যে গতকালই খালেদা জিয়ার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং তারপর কিন্তু তার চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার অবস্থা স্থিতিশীল আছে এবং তাকে বাড়িতে রেখেই তার চিকিৎসা ব্যবস্থা চলবে এবং যদিও তার জন্য একটি বেসরকারি হাসপাতালে একটি কক্ষ বরাদ্দ করে রাখা হয়েছে বা একটি কক্ষ প্রস্তুত করে রাখা হয়েছে যাতে তার অবস্থার অবনতি হলে বা কোনো রকম খারাপ দিকে গেলে সেখানে তাকে নিয়ে যাওয়া যেতে পারে। আর আজকে যেটি হয়েছে সেটা হচ্ছে তার যে চিকিৎসকরা যারা আছেন তারা এর মধ্যে এসেছেন তার সঙ্গে তার কোভিড এবং তার পরবর্তী বিষয়ে আলাপ আলোচনা করতে। কারণ আপনি জানেন যে এই বাড়িতে 9 জন মোট করোনায় সংক্রমিত হয়েছেন, খালেদা জিয়া সহ এই বাড়িতে যারা আছেন। তো তাদের জন্য ব্যবস্থা কি, তাদের কিভাবে তারা সকালে বাড়িতে থাকলে কিভাবে তারা চিকিৎসা পদ্ধতি কোন ধরনের সতর্কতা অবলম্বন করবেন সেই ব্যাপারে পরামর্শ দেওয়া এবং খালেদা জিয়ার আরও কিছু যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তারা এসেছেন এবং বড় চিকিৎসকদের দলই কিন্তু এসেছেন। আমরা এর মধ্যে ডক্টর জাহিদ, ডক্টর মামুন, ডক্টর আব্দুল শাকুর এবং ডক্টর সিদ্দিকী, এরকম 4 জনকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং তারা ভেতরে প্রবেশ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা ভেতর থেকে তাদের খালেদা জিয়ার সঙ্গে আলাপ আলোচনা বা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে এখনো বেরোলে হয়তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো যে আজকে পরিস্থিতি কী এবং তারা আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কী ধরনের সতর্কতা এবং চিকিৎসামূলক ব্যবস্থা গ্রহণ করছেন। শাওন। মিল্টন, আপনাকে ধন্যবাদ।